স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিচলিত হয়ে পড়েন। সরকারকে তাদের কাজের রোড ম্যাপ দিতে বারবার তাগিদ দেয়া হলেও তারা এ বিষয়ে অস্পষ্ট অবস্থানে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন। এ সময় আন্তর্জাতিক পরিসরে তিস্তার ন্যায্য অধিকার পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিস্তা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প গ্রহণের তাগিদ দেন তারেক রহমান। মাফিয়া চক্রের সামনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এদিকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিন ধরে নদীর বুকে অবস্থান কর্মসূচি পালন করছে লাখো মানুষ। জাগবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে 5 জেলার 11টি পয়েন্টে চলছে নানা কার্যক্রম। বেলা 11:15টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে তিস্তা সড়ক সেতু থেকে শুরু হয় গণপদযাত্রা। কৃষক, শ্রমিক জনতার সাথে অংশ নেন সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। তারপর দুপুরের দিকে রেল সেতু সংলগ্ন নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশগ্রহণকারীরা জানান, ভারত বছরের পর বছর তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে, যার মাশুল দিতে হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার মানুষকে। কুড়িগ্রামেও ছিল দিনভর নানা আয়োজন। নদীপাড়ের বাসিন্দারা জানান, আন্তর্জাতিক আইন অমান্য করে পানি প্রত্যাহার করে ভাটির অঞ্চলকে মরুকরণ করেছে ভারত। আরো জানবো এই কর্মসূচি সম্পর্কে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, আজকের কর্মসূচি তো নিশ্চয়ই রাত 12:30টার দিকে শেষ হবে বলে আপনি বিভিন্ন সময়ে জানিয়েছেন। তারেক রহমানের বক্তব্যের পরে সেখানকার যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কি ধরনের উদ্বেল তৈরি হয়েছে এবং তারা কি ধরনের উদ্বেলিত একটু জানাবেন। মজুমদার জুয়েল, আসলে তারেক রহমানের বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখেছি যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের যে উচ্ছ্বাসা সেটি আসলে এরকম যে একরকম দাবি পূরণ হয়েই যাচ্ছে। কেননা বিগত 50 বছর ধরে এই অঞ্চলের 7 থেকে 10টি সংগঠন তারা তিস্তা নদী নিয়ে আন্দোলন করেছেন। কারো আন্দোলনই এত বেশি আসলে উজ্জীবিত হয়নি, এত সরব হয়নি। কিন্তু এবার তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আন্দোলনের ডাক দিয়েছিল 48 ঘন্টা লাগাতার কর্মসূচি, সেখানে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল ছাড়াও ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে, আপামর জনসাধারণ যুক্ত হয়েছে। সেই কারণে মানুষের প্রত্যাশার জায়গাটা বড় হয়েছে যে এবার আসলে তাদের দাবি সেটি সফলতা পাচ্ছে, বাস্তবায়ন হবে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সাথে। একটু জানতে চাই, তিস্তা নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, এই যে একটা বড় আন্দোলন হলো, কি মনে হচ্ছে দাবি আদায়ের পথ কি সহজ হলো? ধন্যবাদ মাজেদ মাসুদ। আপনি জানেন যে তিস্তার সমস্যা শুধু আজকে না, এটি একটি দীর্ঘদিনের সমস্যা। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ। তারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা ভাটির দেশ হওয়ার কারণে তারা শুকনা মৌসুমে পানি আটকে তারা তাদের চাষাবাদের জন্য ব্যবহার করে, আর আমরা শুকনা মৌসুমে বিষয়গুলো তো আমরা জানি, কিন্তু এবার দাবি আদায়ের পথ কতটা সহজ? অবশ্যই আমি মনে করি যে আসলে এটি একটি নজিরবিহীন মুভমেন্ট হয়েছে। এবার মৌলানা ভাসানীর লং মার্চের পরেই এত একটা ব্যাপক সাড়া পড়েছে মানুষের মাঝে। আপনি হয়তো জানেন যে ইতিমধ্যেই এই ইস্যুটি ইন্টারন্যাশনাল ফোরামে এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। বিশেষ করে আল জাজিরার ইনসাইড স্টোরিতে 3 জন বিদেশি বিশেষজ্ঞ, বিশেষ করে যারা এক্সপার্ট এই বিষয়ে,
তাদের মতামত নিয়ে একটা প্রোগ্রাম করেছে তারা। আমি বিষয়টা দেশি বিদেশি যে গণমাধ্যম সেগুলোতে সরব হয়েছে। গতকাল কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফারাক্কা আন্দোলনের সাথে এটি তুলনা করেছেন। আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপির চেয়ারম্যান তিনি কথা বলেছেন, আসলে কি মনে হচ্ছে গতকাল থেকেই আন্দোলন করছেন, মানুষের উচ্ছ্বাসা কি পেলেন এবং আন্দোলন সফল হবে তো? মানে ইতিমধ্যে তো বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, আমাদের আন্দোলন যে বিশ্ববাসীর কাছে অনেক গুরুত্ব বহন করছে সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 11টি পয়েন্টের লক্ষ্য মানুষের সামনে যে বক্তব্য দিয়েছেন, এতে তিস্তাপাড়ের মানুষ আশান্বিত হয়ে উঠেছে। উনি বলেছেন যে আমরা এই তিস্তার ন্যায্য পানির জন্য কূটনৈতিক মিশন আমরা চালাবো সরকারে গেলে, এবং পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার কথা উনি উল্লেখ করেছেন যে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার যে দীর্ঘদিনের দাবি, সে দাবির সঙ্গে বিএনপি একাত্মতা ঘোষণা করছে, এবং উনি বলছেন যে ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এই কাজটা বিবেচনায় নিয়ে আসবো। অর্থাৎ বলাই যায় যে মানুষের যে দুঃখ দুর্দশার দীর্ঘ ভোগান্তি সেটি পরিত্রাণ হতে যাচ্ছে। জুয়েল, আসলে এই অঞ্চলের মানুষ সবসময় বলেছেন তারা ত্রাণ চান না, পরিত্রাণ চান। তো সেই পরিত্রাণই হয়তো এখন সেই পথটা এখন সহজ হচ্ছে, মসৃণ হচ্ছে, মানুষজন আশার আলো দেখতে শুরু করেছে। রাতের 12:30 পর্যন্ত গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লাগাতার 48 ঘন্টা কর্মসূচি শেষ হবে। তবে আন্দোলন থেকে এই সাধারণ মানুষ থেমে যাবেন না, তারা যেটি বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয় দফায় দফায় আন্দোলন চলতেই থাকবে। একদম একদম পরিষ্কার মাসুদ মাসুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এই যে গণহত্যার বিচার, ট্রাইব্যুনালে বিচার, আন্তর্জাতিক আদালতে বিচার, এসব প্রসঙ্গে আরও একটু বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ খান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আপনার প্রতিবেদন থেকে তো মোটামুটি পরিষ্কার কারা কি চাচ্ছেন, কিন্তু একটা জিনিস আপনার কাছে একটু পরিষ্কার করি। আপনি যদিও প্রতিবেদনের শেষের দিকে একটু উল্লেখ করেছেন রোহিঙ্গাদের বিচার এবং আইসিসিতে যে বিভিন্ন বিচার হয়েছে, তাতে খুব বেশি কি প্রভাব পড়েছে? তার চেয়ে বরং বাংলাদেশে বিচার হওয়াটাই ভালো না? জুয়েল, আপনি এখানে কিন্তু দুই ধরনের মতামত আছে। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে যদি যাই, তাহলে আমরা আইসিসি যে বিচার ব্যবস্থা সেটি নিয়ে যদি কথা বলি, এর আগে কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়েছি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও কিন্তু এখান থেকে সরে গেছেন, কারণ তাদের এই বিচার ব্যবস্থার ধীরগতি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। এবং সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা যখন একটি গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ যেগুলো রয়েছে সেগুলোর বিচার যখন এই আইসিসিতে যায়, তারা প্রাথমিক যে তদন্ত কাজ সেটি করতে কিন্তু 10 থেকে 15 বছর সময় নিয়ে নেয়। এর মধ্যে বেশ কয়েকটি উদাহরণ আসলে এখানে দেওয়া হয়েছে। এটি যদি বলি যে ইসরায়েল যখন আসলে ফিলিস্তিনের উপরে যে গণহত্যা চালিয়েছে কিংবা আগ্রাসন চালিয়েছে, সেই বিচারের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত হয়নি কিংবা সেটির কোনো সুরাহাও এখন পর্যন্ত নেই। সেটি কিন্তু 20 থেকে 30 বছর পর্যন্ত ঝুলে রয়েছে। এর পাশাপাশি আমরা রোহিঙ্গা গণহত্যার দেখেছি, এবং সেটিও যখন আসলে এই আইসিসির কাছে গেছে, তারা কিন্তু এটি তদন্ত করতে কিংবা সব মিলিয়ে আসলে অনেকটা সময় ব্যয় করেছে। সুতরাং এই জায়গাটিতে একটি বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সুতরাং সাধারণ মানুষ কিংবা অনেক আইনজীবী থেকে শুরু করে বিএনপিপন্থী আইনজীবী এবং মানবাধিকার কর্মী যারা রয়েছেন, তারা যদিও বা বলছেন যে জাতিসংঘের এই প্রতিবেদনটি আসলে আইসিসিতে যাওয়ার জন্য বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের একটি দ্বার উন্মোচন করে দিয়েছেন, এবং তারা চাইলে আসলে এখানে একটি অভিযোগ তারা দায়ের করতে পারেন এবং সেখানেও একটি বিচার হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আসলে যেহেতু বিচার অনেকটা ধীর গতি হবে এবং ঝুলে যাবে, সুতরাং এই জায়গাটিতে আসলে দ্বিমত পোষণ করছেন বাংলাদেশের যে প্রসিকিউশন রয়েছে সেই প্রসিকিউশন টিমের সকলেই। মূলত জুলাই আগস্ট গণহত্যা যখন সংগঠিত হয়েছে, 5 আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিলেন কিংবা এই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, তাদের সকলের একটি জোর দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে গণহত্যার দায়ে, এবং তার মন্ত্রিসভা যারা সদস্যরা রয়েছেন যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন যারা আসলে এই গণহত্যার বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন, তাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রসিকিউশন বারবারই বলছেন বাংলাদেশে আসলে দ্রুত বিচার সম্ভব, এবং আজকেও কিন্তু আপনি দেখেছেন যে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়েছে আসামিদের, এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কাজ চলছে এবং যে তদন্ত কাজ চলছে, সেই তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এবং প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে হয়তো বা আরও বেশ কয়েকটি মামলায় যে তদন্ত কাজ রয়েছে সেই তদন্ত প্রতিবেদনগুলো জমা দেওয়া হবে। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আসলে এই বাংলাদেশের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আসলে দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের যে কাজটি রয়েছে সেটি আসলে সম্ভব। এক্ষেত্রে কিন্তু সকল ধরনের প্রস্তুতিও তারা সম্পূর্ণ করছেন, ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে
সবগুলোই কিন্তু তারা একত্রিত করেছেন, যেটির সাথে অনেকটা সামঞ্জস্য রয়েছে। অবশ্যই জাতিসংঘের যে প্রতিবেদনটি রয়েছে। পাশাপাশি যেহেতু জাতিসংঘ যেহেতু প্রতিবেদন দিয়েছে, এটি একটি বড় ধরনের এভিডেন্স, এটি চিফ প্রসিকিউটরও বলেছেন। কিন্তু একটা কথা আছে না, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, এরকম একটা কথার পাশাপাশি কিন্তু আরেকটাও আছে, যদি দ্রুত বিচার করা হয় সেটিও কতটুকু জাজমেন্ট হবে, কতটুকু সঠিক জাজমেন্ট হয়, এটাও তো এক ধরনের প্রশ্ন। সেখানে তাড়াহুড়া হচ্ছে কিনা, এই ধরনের প্রশ্ন কি আপনারা প্রসিকিউটরকে করেছিলেন কিনা? প্রসিকিউটরের সাথে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। তারা বারবারই যেটি বলছেন যে এই যে গণহত্যার বিচার কাজ চলছে সেটি কিন্তু তারা তাড়াহুড়ো করে করতে চাচ্ছেন না, এবং তারা বলছেন যে যেহেতু এই গণহত্যাটি যখন সংঘটিত হয়েছিল তাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে, অর্থাৎ ডিজিটাল এভিডেন্স, এটি একটি বড় প্রমাণ, যেখানে আসলে যারা গুলি করছেন কিংবা ছাত্রদের উপর যারা গুলি বর্ষণ করেছেন তাদের ডিজিটাল এভিডেন্স বলতে আসলে ফুটেজগুলোর কথা বলছি, যেগুলো আসলে মিডিয়াতে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসেছে। এবং একই সাথে জাতিসংঘের এই প্রতিবেদনটি কিন্তু একটি বাড়তি তথ্য হিসেবে এবং বাড়তি প্রমাণ হিসেবে তাদেরকে বলা হচ্ছে, এবং চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে তাদের এই প্রতিবেদনটি একটি দ্বার উন্মোচন করে দিয়েছেন এবং অকাট্য প্রমাণ হিসেবে তারা ধরছেন, যেহেতু জাতিসংঘের মতো একটি জায়গা থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এবং তাদের যে তদন্ত প্রতিবেদন দুটি কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনেই আসলে এই বিচার কাজ তারা করছেন। সুতরাং তারা ভাবছেন যে দ্রুততম সময়ের মধ্যেও যদি গণহত্যার বিচার কাজ সংগঠিত, গণহত্যার যে বিচার কাজ রয়েছে সেটি যদি দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হয়, সেটি নিয়ে আসলে জনমনে খুব একটি প্রশ্ন থাকবে না, কারণ প্রতিটি প্রমাণই আসলে তাদের কাছে ইতিমধ্যে এসেছে এবং যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা এবং তার প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে আসলে খুব বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে না বলে তাদের মত, এটি আমাদের কাছে বলেছেন। একদম পরিষ্কার। দাউদ খান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে বিস্তারিতভাবে সবকিছু জানালেন, অনেক ধন্যবাদ। অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের ধরতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। এদিকে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে জনকল্যাণে কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। 3 দিনের ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে যোগ দিয়ে উপদেষ্টারা সরকারের এমন অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক সেশনে যোগ দেন একাধিক উপদেষ্টা। সমস্যা, সম্ভাবনা ও আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ডিসিরা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, প্রয়োজন অনুযায়ী চলবে অপারেশন ডেভিল হান্ট। প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধি করার জন্য বলছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দলীয় রাজনৈতিক পরিচয়ে না জড়িয়ে ডিসিদের জনগণের সেবা ও কল্যাণে কাজ করার নির্দেশ দেন। অন্যদিকে সীমান্তে বিজিবি ও উপকূলে কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার তাগিদ দেন জেলা প্রশাসকরা। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। বিদেশে যারাই যেতে চায় তাদের ডেটাবেস করার পদক্ষেপ নিয়েছে, অচিরেই এটা শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো, তবে রাজনৈতিক দলগুলো ও সরকার একমত হয়ে সিদ্ধান্ত নেবে। নিজেদের এমন অবস্থানের কথা জানান যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের বিভিন্ন সংস্থায় দায়িত্ব জনপ্রতিনিধি নেই, সেই দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদেরকে পালন করতে হচ্ছে। সেই আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি, তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। তো যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, স্বৈরাচারের দোসররা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে ডিসিদের। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তাই সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও করেছে। মাঠ পর্যায়ে স্কুলগুলো যেন ঠিকমতো চলে সেই বিষয়ে আমাদের কতগুলো কমিটি রয়েছে,
সেই কমিটিগুলোতে ওনারা ইনক্লুডেড রয়েছেন, ওনারা যেন এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখেন। 85%-এর উপরে বই আমাদের পৌঁছে গেছে, ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে। বিকেলের সেশনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, দেশের শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে এমন অপপ্রচার চালানো হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুই একটা ঘটনা ঘটছে, এইটাকে কেউ কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সমস্যা আমাদের তখনও ছিল, এখনো আছে। আমরা একদিনে বাংলাদেশটা বদলে ফেলতে পারবো না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসিদের সম্মেলন নিয়ে আরও একটু জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত। গতকালকেও যে প্রশ্নটি করেছিলাম, আজকে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে করি। যে কথাগুলো কালকে আপনি বলেছিলেন যে কি কি দাবি তারা উত্থাপন করেছেন, এই দাবিগুলো নিয়ে কোনো সমাধান কি দিতে পেরেছে উপদেষ্টারা বা মন্ত্রণালয়? জুয়েল, আপনি জানেন যে আজকে 3 দিনব্যাপী যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের আজকে শেষ দিন। এই শেষ দিনে আজকে 8টি সেশন শেষ হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 10টি মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 8টি সেশনে ডিসিরা মত বিনিময় করেছে। এখানে উল্লেখযোগ্য ছিল যে ডিসিরা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যখন বসেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন জেলা পর্যায়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে ডিসিদের পক্ষ থেকে বলা হয়েছে যে সীমান্ত অঞ্চলে বিজিবি এবং কোস্টগার্ড সহ শিল্পাঞ্চল পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ডিসিরা বলেছে যে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলোকে বৃদ্ধি করার জন্য দাবি করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে আশ্বাস দিয়েছে। এরপরে কথা বলেছে প্রবাসী ও আইন উপদেষ্টার সাথে। তো এখানে ডিসিরা বলেছে যে সারা বাংলাদেশে যত আমাদের বিদেশে যারা যেতে ইচ্ছুক, বিশেষ করে আমাদের শ্রমিক মধ্যপ্রাচ্যে যারা যায়, তাদের নিয়ে সারা দেশে একটা ডিজিটাল ডাটাবেস তৈরি করার পরামর্শ দিয়েছে এবং আইন উপদেষ্টা সেই পরামর্শ গ্রহণ করেছেন এবং বলেছেন যে খুব শীঘ্রই এই ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে। যারা প্রবাসী, যারা জনশক্তি রপ্তানির সাথে জড়িত এবং জনশক্তি যারা বাইরে যেতে চায়, তাদের জন্য এই ডাটাবেসটা হবে। এরপরে যুব ক্রিয়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা উনি যেটি বলেছেন যে এখন এই মুহূর্তে জনপ্রশাসনগুলোতে এবং বিশেষ করে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যায়ে জনপ্রতিনিধি নেই, যে কারণে প্রশাসক নিয়োগ করে তাদেরকে চালাতে হচ্ছে। এই কারণে উনি মনে করেন যে স্থানীয় সরকার ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কিন্তু আবার উনি এই কথাও বলেছেন যে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে আগে জাতীয় নির্বাচন হবে নাকি আগে স্থানীয় নির্বাচন হবে। এরপরে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। উনি যেটি বলেছেন যে সারা দেশে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে সব স্কুলে বই পৌঁছায়নি, যে কারণে তারা বলেছে যে 80% স্কুলগুলোতে জেলা প্রশাসকদের অবহিত করেছে যে বই পৌঁছে গেছে, এই মাসের মধ্যে বাকি 20% স্কুলগুলোতেও বই পৌঁছে যাবে। এবং প্রাথমিকের যে শিক্ষকরা আন্দোলন করছে তাদের ব্যাপারে বলেছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদেরকে হাইকোর্টে আপিল করেছে তাদের চাকরিতে পুনর্বহালের জন্য। আর এর বাইরে সংস্কৃতি উপদেষ্টা কথা বলেছেন বিকালের সেশনে। উনি বলেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলি কমে গিয়েছে বা এগুলোর প্রতি বাধা প্রয়োগ করা হচ্ছে, এগুলোকে উনি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর আজকে রাত 8টা পর্যন্ত আরও 4 থেকে 5টি সেশন রয়েছে, সেখানে আরও কিছু উপদেষ্টা সেখানে কথা বলবেন। জি, অনেক ধন্যবাদ শাহ ইমন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।